নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আর এই মুহূর্তে বিথিন আপনাদের সামনে বিশেষ যে আলোচনা পর্ব সেটা নিয়ে আপনাদের সামনে আমরা চলে এসেছি। এবং আজকে যে বিষয়টা মূলত আমরা আলোচনা করব সেটা হলো ঠিক যেই মুহূর্তে আমরা এই আলোচনা শুরু করতে চলেছি তার 24 ঘন্টা পরে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নেতা হিসেবে নরেন্দ্র মোদী তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নেবেন। এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যেমন একদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, দেশের বিশিষ্ট মানুষজন উপস্থিত থাকবেন, ঠিক একইভাবে এখনো পর্যন্ত যা খবর 7টি দেশের রাষ্ট্রপ্রধান তারা উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি ভবনে এবং সেখানে তারা অনুষ্ঠানে যোগ দেবেন এই ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ। এবং যে 18 জন মন্ত্রী এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী সহ 18 জন তারা আগামীকাল শপথ গ্রহণ করবেন। পাশাপাশি আজকে দিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক বসেছিল। একদিকে যেমন এনডিএর বৈঠক ছিল, শুরু হয়েছে বলা যায়, সেখানে আগামী দিনে কারা কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন, কোন কোন শরিক দল তারা মন্ত্রিত্ব পেতে চলেছেন সেই বিষয়ে যেমন সিদ্ধান্ত গ্রহণ করবে এনডিএ। অন্যদিকে আজকে সকালে লম্বা প্রায় ম্যারাথন বৈঠক করে কংগ্রেস, তাদের ওয়ার্কিং কমিটি তারা বৈঠকে বসেছিল তাদের নেতা নির্বাচন করার ক্ষেত্রে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর যে কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকেই মনোনীত করেছে কংগ্রেসের সাংসদরা, নবনির্বাচিত সাংসদরা। অন্যদিকে সোনিয়া গান্ধীকে সংসদীয় কংগ্রেস দলের চেয়ারপারসন হিসেবে পুনরায় তাকে চিহ্নিত করেছেন রাজ্যসভার এবং লোকসভার সাংসদরা। কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে যে একদিকে যদি রাহুল গান্ধী তিনি লোকসভার অভ্যন্তরে বিরোধী দলনেতার ভূমিকা পালন করেন, সেক্ষেত্রে বিগত 2 বছর ধরে রাহুল গান্ধী যেভাবে সংগঠন গড়ে তোলার দিকে নজর দিয়েছিলেন বা মনোনিবেশ করেছিলেন, সেক্ষেত্রে একজন বিরোধী দলনেতার যে সমস্ত দায় দায়িত্ব থাকে সেইটা সামলে, সেই গুরুদায়িত্ব সামলে কিভাবে তিনি সংগঠনে মন দিতে পারবেন বা সংগঠন গড়ার দিকে সারা ভারতবর্ষব্যাপী সময় দিতে পারবেন, এটা নিয়েও কিন্তু কংগ্রেসের ভেতরে আজকে আলোচনা হয়েছে। এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অনুষ্ঠানে এই আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট কংগ্রেস নেতা সৌম্য দত্ত। আপনাকে অনেক অনেক স্বাগত জানাই, ধন্যবাদ আপনার ব্যস্ততম সময়ের থেকে কিছুটা সময় আমাদের দেওয়ার জন্য। পাশাপাশি দিল্লি থেকে আমাদের প্রতিনিধি সুমন ভট্টাচার্য, তিনিও আর কিছুক্ষণ পরেই আমাদের সাথে যোগ দেবেন ফোনের মাধ্যমে, দূরভাষের মাধ্যমে। তার থেকে আমরা জানার চেষ্টা করব যে আজকে বৈঠকে মূলত কি উঠে এলো বা আগামী দিনে কি রণকৌশল কংগ্রেসের তরফ থেকে তৈরি করলো। তবে এই মুহূর্তে আলোচনা শুরু করব আমি সৌম্যবাবুকে দিয়ে। আমার প্রথমেই যে প্রশ্নটা থাকবে সৌম্যবাবু, যে 2014 এবং 2019 এই দুটো লোকসভা কেন্দ্রে, মাফ করবেন, লোকসভায় আমরা দেখেছি যে কংগ্রেস যে ভারতীয় লোকসভার যে সংখ্যাতত্ত্বের দিক থেকে 10% আসন পেতে হয় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে, সেটা 2014 সালে এবং 19 সালে জাতীয় কংগ্রেসের ছিল না। কিন্তু এবছর সেই সংখ্যাটা অতিক্রম করে গিয়েছে, অর্থাৎ ভারতীয় লোকসভার যে হিসেব 10%, তার মানে হচ্ছে দাঁড়ায় 55টি আসন, সেটাকে পার করে গিয়ে 99, এবং একজন নির্দল বোধহয় সম্ভবত আপনাদের দলে যোগ দিয়েছেন মহারাষ্ট্র থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে 100 ইতিমধ্যেই আপনাদের ছুঁয়ে ফেলেছেন আপনারা। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন যে 10 বছর বাদে, 1 দশক বাদে বিরোধী দলের মর্যাদা পেয়ে কংগ্রেস সংসদে তাদের উপস্থিতি জানান দেবে, সেই জায়গায় আজকে বৈঠক হয়েছে ওয়ার্কিং কমিটির। কি প্রত্যাশা আপনারা কংগ্রেস কর্মী হিসাবে বা বিভিন্ন প্রদেশের দায়িত্বে যারা রয়েছেন সেই জায়গা থেকে আপনারা কোন রণকৌশলকে সামনে দেখতে চাইছেন? দেখুন, প্রথমেই আমাদের যে নির্বাচন
ফলাফল হয়েছে, সেই নির্বাচনের ফলাফলে আমরা যে ভারতবর্ষের বুকে যে কথা বলেছিলাম যে সংবিধানকে বাঁচাতে, আজকে ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সংখ্যা 52টা থেকে 99, 100 এবং তারপরেও আরো 2-3 জন নির্দল আমাদেরকে যোগ দিবে। বিহার থেকে পাপ্পু যাদব সহ আরো অনেকে যোগ দিবে। ওটা হয়তো 102-3-এ দাঁড়িয়েছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের সংখ্যা বেড়েছে কিনা তার থেকেও বড় কথা হলো যে 2024 সালে দাঁড়িয়ে যে বিজেপির নেতারা বলেছিল যে ইসবার 400 পার, তার মানে তাদের নেতাদের একটা রণকৌশল ছিল 400 পার হবে এবং তারপরে ভারতের সংবিধানকে মূলত ভাবে সেই সংবিধানের আমূল পরিবর্তন করে ভারতবর্ষের মানুষের অনেক কিছু স্বাধীনতা, অনেক কিছু যেটা পাওয়া ক্ষমতা সেটাকে খর্ব করে দেওয়া হয়। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা 4 তারিখ যে ভারতবর্ষের মানুষ ইন্ডিয়া জোট, কংগ্রেসের এবং ইন্ডিয়া জোটের আহ্বানে সাড়া দিয়ে যে নরেন্দ্র মোদীকে এককভাবে 272টা সিটে আটকে দিতে পেরেছে, আজকে আমাদের মনে হচ্ছে ভারতবর্ষের মানুষ 2024 সাল থেকে বেঁচে যাচ্ছে। নাহলে বিজেপির এই অগ্রাসর নীতি ভারতবর্ষের মানুষকে যেভাবে গরিবকে গরিব করে দিচ্ছিল এবং বড়লোককে বড়লোক করে দিচ্ছিল, সেই জায়গাটায় ভারতের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। এই জায়গাটা আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে ঠিক আছে, বিভিন্ন যারা নির্দল প্রার্থী ছিল তারা ইতিমধ্যে যোগ দিয়েছে। আমরা যেটা জানতে পারছি যে 100 কেন 100 পার হয়ে সেটা 102 বা 3 সম্ভবত আগামী দিনে হতে চলেছে লোকসভার অভ্যন্তরে। কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একদিকে যেমন এনডিএ তারা জোটবদ্ধভাবে তাদেরকে সরকার চালাতে হবে, সেখানে বিজেপি যেমন মনমারি করতে পারবে না এবার, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসও যাতে দাদাগিরি করতে না পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গতকাল থেকেই দেখলাম যে দিল্লিতে একটা তোড়জোড় শুরু হয়ে গেল কংগ্রেসকে ব্যতি রেখে, বা যদি সম্ভব হয় কংগ্রেসকে ভাঙিয়েও তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির দিকেই মূলত অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তারা তৃতীয় একটি ফ্রন্ট মানে বলা যেতে পারে জোটের মধ্যে তারা আবার আর একটা জোট করার উদ্যোগী নিয়েছে। এই জায়গাটাকে কিভাবে দেখছেন? কতটা কঠিন হবে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর ক্ষেত্রে সংসদের 2 কক্ষে তার নেতৃত্ব দেওয়া? দেখুন, প্রথমেই বলি যে ভারতবর্ষে বর্তমান পরিস্থিতিতে তৃতীয় ফ্রন্ট বলে কিছু নেই। একটা হচ্ছে এনডিএ জোট আর একটা হচ্ছে ইন্ডিয়া। এবং ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু কখনই কংগ্রেস বলেনি যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব কংগ্রেস দেবে। আপনারা এর আগেও গত পরশুদিন যখন ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছিল তখনও কিন্তু মল্লিকা অর্জুন খাড়গে বারবার করে ইন্ডিয়া জোটের কথাই বলছিল, কংগ্রেসের কথা বারে বারে তুলে আনে। একইভাবে মোদির কণ্ঠেও যেরকম ভাবে এনডিএ শোনা যাচ্ছে। না, মোদির কণ্ঠে ইন্ডিয়াটা কখন শোনা গেল? যখন মোদির কণ্ঠে তখন 272-এর থেকে নরেন্দ্র মোদী নড়বড় করছিল, সেই সময় এসে নরেন্দ্র মোদীর কণ্ঠে ইন্ডিয়া জোটটা কথা শোনা গেল। তার আগে পর্যন্ত কিন্তু ভারতবর্ষের বুকে জনসাধারণের মানুষের কাছে নরেন্দ্র মোদী মঞ্চ থেকে দাঁড়িয়ে একটাই কথা বলেছে, সেটা হচ্ছে মোদী কি গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। ওখানে কিন্তু বিজেপির গ্যারান্টিও নেই, ওখানে এনডিএর কথাও নেই, শুধুমাত্র নরেন্দ্র মোদীর কথা। কিন্তু যখন দেখলো যে 2024-এ দাঁড়িয়ে এককভাবে বিজেপি সরকার গঠন করতে পারছে না, তখনই নরেন্দ্র মোদীর মুখে আপনার এনডিএ কথাটা এলো। তার আগে কিন্তু এনডিএর কথা নরেন্দ্র মোদীর মুখে একবারও আসেনি। এবার আপনাকে আমি বলছি, কংগ্রেসকে ভাঙিয়ে বা কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বর্তমানে ভারতবর্ষের লোকসভাতে বিরোধীভাবে তৃতীয় ফ্রন্ট গড়ে ওঠা এই জন্যই সম্ভব নয় যে দেখুন, মমতা ব্যানার্জি নির্দেশে অভিষেক ব্যানার্জি আপনার উদ্ধব ঠাকরের সঙ্গে বলুন, আমাদের অখিলেশ যাদবের সঙ্গে বলুন, দেখা করতে গিয়েছিল। এটা হচ্ছে একটা সংবাদ মাধ্যমের, আপনি বলুন একটা খবরের একটা ইয়েও হতে পারে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা জায়গায় ভালো ফল করেছে, তাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো, এবং অখিলেশ যাদব যেভাবে উত্তরপ্রদেশে বিজেপিকে পরাস্ত করেছে তাকেও গিয়ে সেইভাবে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানো, সেটা আমার মনে হয় না যে সংসদের ভেতরে থার্ড ফ্রন্ট গঠনের কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং আরেকটা কথা আপনাকে বলি, 2024-এর রাজনীতিতে যেভাবে রাহুল গান্ধীর উত্থান, যেভাবে অখিলেশ যাদবের উত্থান, যেভাবে বিহারে তেজস্বী যাদবের উত্থান, সেইভাবে পশ্চিমবঙ্গের যুবরাজ, এক কথা যারা আমরা তৃণমূলের নেতারা যুবরাজ বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে,
তার কিন্তু সর্বভারতীয় রাজনীতিতে উত্থান কিন্তু সেইভাবে ঘটেনি। তিনি পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হয়তো মমতা ব্যানার্জির ইচ্ছা হয়েছে যে অখিলেশ যাদব, তেজস্বীর মতো সর্বভারতীয় ক্ষেত্রে অভিষেক ব্যানার্জির একটা পরিচয় ঘটনা উচিত, তার একটা বিস্তার ঘটানো উচিত। আমার মনে হয় ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়েই অভিষেক ব্যানার্জির এই দিল্লিতে ঘোরাফেরা চলছে। একদমই সৌম্যবাবু, আমরা তো আরো আলোচনা এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে একটু শুনে নেব অধীর রঞ্জন চৌধুরী ঠিক আজকে দিল্লিতে কি বলেছিলেন বৈঠকের আগে। সেই বক্তব্য শোনার পরে আমরা পুনরায় আবার আলোচনায় ফিরছি। এক তো হলো যে সোনিয়া গান্ধীকে আবার পার্লামেন্টারি পার্টি চেয়ারম্যান ইলেক্ট করা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা দাবি উঠছে তার পার্টির মধ্যে রাহুল গান্ধীর নামে আপনারা ইলেকশনে গেছিলেন, তার 2 ভারত জোড়ো যাত্রা সফল হয়েছে, কংগ্রেসের খুব ভালো ফল হয়েছে, সেক্ষেত্রে তাকেই লিডার অফ অপোজিশন করা হোক। আপনি কি এই দাবির থেকে ভালো দেবে আর কিছু হতে পারে না। আমি তো মনে প্রাণে চাইবো যে রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হন। ব্যাপার হচ্ছে যে আজকে ভারতবর্ষে মোদীকে এইভাবে মোকাবেলা করে এই যে উত্থান কংগ্রেসের, তার নেতার নাম রাহুল গান্ধী, যিনি একদিকে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর, আরেকদিকে মণিপুর থেকে মহারাষ্ট্র, কোথাও পদযাত্রা কোথাও বাস যাত্রা যেটা করেছিলেন, এটা ঐতিহাসিক এবং পৃথিবীতে এই ধরনের কোনো উদাহরণ আছে বলে আমার জানা নেই। তাই রাহুল গান্ধীর নেতৃত্বেই আজকে কংগ্রেসের এই উত্থান। সারা ভারতবর্ষের বিরোধী মুখ হিসাবে রাহুল গান্ধীর অবশ্যই উঠে আসা উচিত বলে আমি মনে করি, কারণ এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ সেটা মানতে আরম্ভ করেছে যে রাহুল গান্ধী বিরোধী দলের মুখ, রাহুল গান্ধী বিরোধী দলের সব থেকে সেই নেতা যিনি মোদীকে মোকাবেলা করে ভারতবর্ষকে মুক্ত করতে পারে। তিনি পরিষ্কার করে বললেন যে তারা এবং অর্থাৎ কংগ্রেস কর্মীরা তারা এবং নবনির্বাচিত সাংসদ তারাও একই দাবি করেছেন এবং সেই মতোই কিন্তু আজকে পেশ করা হয়েছে যে বিরোধী দলনেতার মুখ হিসাবে রাহুল গান্ধী। কিন্তু আমি সৌম্যবাবু একটা জিনিস জানতে চাইব, রাহুল গান্ধী ঠিক যেভাবে বিগত 2 বছর ধরে, যদি আমরা ধরি বা তার থেকেও একটু বেশি সময় ধরে, যেভাবে দলের সংগঠনে জোর দিয়েছিলেন বা দলের সংগঠনকে আরো মজবুত করার জন্য সারা ভারতবর্ষব্যাপী তিনি বিভিন্ন ন্যায়যাত্রা তিনি করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা যদি হয়ে যান তিনি, সেক্ষেত্রে কতটা সময় দিতে পারবেন দলীয় সংগঠনকে মজবুত করার জন্য সারা ভারতবর্ষব্যাপী? দেখুন, আপনার কথাটা একদম ঠিক বলেছেন যে ভারত জোড়ো যাত্রা এবং ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই দুটো যাত্রা এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন ভারতবর্ষের নিচু, আপনি বলুন শ্রমিক বলুন, সবজি বিক্রেতা বলুন, ট্রাক ড্রাইভার বলুন, কয়লা খনিতে কাজ করা লোক বলুন, আমাদের সাফাই কর্মী বলুন, যেভাবে একদম দরিদ্র থেকে শুরু করে যুবক বলুন, সব জায়গার মানুষের সঙ্গে মিশে যেভাবে কংগ্রেসের প্রতি একটা আস্থা রাহুল গান্ধী তৈরি করতে পেরেছেন বিরোধী দল নেতা হলে, সেই সময়টা তার পক্ষে দেওয়া সম্ভব হবে কিনা সেটা একটা বাস্তব কথা। কিন্তু আমরা যারা কংগ্রেস কর্মীরা রয়েছি, আমাদের যারা বড় বড় সিডব্লিউসি মেম্বাররা রয়েছে, আমাদের যারা প্রদেশ সভাপতি রয়েছে, আমাদের যারা নবনির্বাচিত সাংসদরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসাবে চাচ্ছে। তার একটা কারণ আপনাকে বলি কেন চাচ্ছে। তার কারণ হচ্ছে এইবার লোকসভা নির্বাচনে যখন প্রাক্তন বিচারপতিরা নরেন্দ্র মোদীকে এবং রাহুল গান্ধীকে সরাসরি ডিবেটের আহ্বান করেছিল, একটা তর্ক বিতর্ক হোক, সেই সময় কিন্তু রাহুল গান্ধী সেই সংস্থাকে বা সেই বিচারপতি বা প্রাক্তন বিচারপতিদেরকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন যে আমি সরাসরি আপনাদের সঙ্গে এবং নরেন্দ্র মোদীর সামনে তিনি বিতর্কে অংশ নিতে চেয়েছিলেন। এই ট্র্যাডিশন আমরা ইউরোপের কান্ট্রিগুলোতে দেখে থাকি এবং আমেরিকাতে তো অবশ্যই এই ট্র্যাডিশনে, সেখানে 2 জন প্রতিদ্বন্দ্বী তারা মুখোমুখি হন কোনো একটি চ্যানেলের মাধ্যমে, সেটা আমরা দেখি। আমি অবশ্যই আবার আলোচনায় ফিরবো। আমরা একটু চেষ্টা করব আমাদের দিল্লির প্রতিনিধি সুমনকে একটু যদি ফোনে আমরা ধরার চেষ্টা করছি, আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমরা পেয়ে গেছি আমাদের প্রতিনিধিকে, সুমন ভট্টাচার্য দিল্লি থেকে রয়েছেন। সুমন, যে প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে রাখবো যে আজকে দুটো হাই ভোল্টেজ বৈঠক, একদিকে এনডিএ বৈঠকে বসেছে যে আগামী দিনে কারা কারা মন্ত্রিত্ব পাবেন, শরিক দলগুলোর মধ্যে একটা চাপ রয়েছে,
কারা কারা কোন দপ্তর পেতে চলেছেন সেটা যেমন একটা ঠিক হতে চলেছে আজকের বৈঠকে। পাশাপাশি সকাল থেকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি তারা বৈঠকে বসেছিলেন, সেখানে রাহুল গান্ধীকে লোকসভার দলনেতা হিসেবে তারা মনোনীত করেছেন এবং সোনিয়া গান্ধীকে সংসদীয় চেয়ারপারসন হিসেবে মনোনীত করেছেন। কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, কংগ্রেসের চেয়ারপারসন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে যেটা সিদ্ধান্ত হয়েছে, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হবেন। সোনিয়া গান্ধী যেমন ছিলেন ইউপিএ বা বিরোধী জোটের চেয়ারপারসন, সেই পদেই তিনি থাকবেন। সেইটা নিয়ে কোনো সমস্যা নেই বা সেটা নিয়ে কোনো প্রশ্নও নেই, আপত্তিও নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার, এতদিন পর্যন্ত বিগত লোকসভা 17 লোকসভা বা 17তম লোকসভায় এই পদে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। যেহেতু তিনি হেরে গেছেন, সেই জন্য এবার রাহুল গান্ধী আসবেন লোকসভার বিরোধী দলনেতা হয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুযায়ী। কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে লোকসভা ভোটের আগে থেকেই কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এবং এই প্রশ্নেই এই প্রস্তাবী আঞ্চলিক দলগুলো বারবার আপত্তি জানিয়েছে। সরাসরি আপত্তি না জানালেও তারা কিন্তু রাহুল গান্ধীর ব্যাপারে যে তাদের আপত্তি আছে একথা তারা বারবার বুঝিয়ে দিয়েছে, বার্তা দিয়েছে কংগ্রেসকে। কংগ্রেসের থেকে প্রয়োজনে দূরত্ব মেনটেন করেছে। তার মধ্যে সর্বাগ্রে যে নামটি উঠে আসে সেটা হচ্ছে তৃণমূল। রাহুল গান্ধীর বিষয়ে কিন্তু বারবার তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে। তারা কিন্তু সুমন, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে কংগ্রেস দল হিসেবে, একক দল হিসেবে কিন্তু তারা 100টি আসন এই মুহূর্তে তাদের ঝুলিতে রয়েছে। সেই জায়গায় বিরোধী জোটের নেতা হবেন কি হবেন না সেটা প্রশ্ন উঠতে পারে, বা সেটা নিয়ে তৃণমূল বা সমাজবাদী পার্টি ইতিমধ্যেই যে একটা প্যারালাল জোটের মধ্যে আর একটা জোট করার চেষ্টা করছে সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা দল হিসাবে, বিরোধী দল হিসাবে 55টি আসনের ঊর্ধ্বে রয়েছে কংগ্রেস, সেখান থেকে তো দলনেতা তারা ঠিক করতেই পারেন। অবশ্যই পারে। 100টা যেহেতু বৃহত্তম বিরোধী জোটের যেহেতু সর্ববৃহৎ দল হিসাবে কংগ্রেস উঠে এসেছে, ফলে স্বাভাবিকভাবেই এবং সাংবিধানিকভাবে কংগ্রেসেরই একমাত্র এখতিয়ার রয়েছে যে বিরোধী নেতা, বিরোধী শিবিরের মুখ কে হবেন তা ঠিক করার। কংগ্রেসই একমাত্র ঠিক করবে সংখ্যার বিচারে, কারণ এই মুহূর্তে দেশের দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি প্রথম, দ্বিতীয় স্থানেই রয়েছে কংগ্রেস। ফলে সেই দিক থেকে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে রাজনৈতিকভাবে বিরোধী শিবিরের অন্যান্য ছোট ছোট আঞ্চলিক দলগুলো সেইটা কতটা রাহুল গান্ধীকে তাদের নেতা হিসেবে কতটা মেনে নেবেন সেইটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা বৈধতা বা প্রশ্নটা তারা পারে কিনা এখতিয়ার অধিকার নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক, তাদের রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা নিয়ে। রাহুল গান্ধী প্রথম থেকেই, রাহুল গান্ধী অনেক বিষয়ে এই লোকসভা ভোটে নিজেকে প্রমাণ করেছেন। কারণ করোনার সময় আমরা দেখি, করোনার পরে কিন্তু এটাই প্রথম লোকসভা, ফলে করোনার সময় রাহুল গান্ধী কিন্তু প্রথম লকডাউনের কথা এবং কিভাবে লকডাউন করতে হবে বলেছিলেন। রাহুল গান্ধী কিন্তু প্রথম আদানির বিষয়টি সামনে এনেছিলেন। রাহুল গান্ধী কিন্তু প্রথম সেন্সেক্সের যে কেলেঙ্কারি হচ্ছে সেটাকে ম্যানিপুলেট করা হচ্ছে সেটা কিন্তু তিনিই প্রথম বলেছিলেন। এরকম একাধিক বিষয় রয়েছে যেগুলো রাহুল গান্ধী প্রথম তুলেছিলেন এবং পরবর্তীকালে যেগুলো সত্য প্রমাণ হয়। ফলে এই জয় যে রাহুল গান্ধী অনেকটাই রাহুল গান্ধীর নীতির বা মন্তব্যে বা রাহুল গান্ধীর অভিযোগের সিলমোহর সেটাই নয়, আরো অনেক বিষয় রয়েছে যে রাহুল গান্ধীকে বারবার পাপ্পু বলা হয়েছে, রাজনৈতিকভাবে অপরিণত বলা হয়েছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম কথা বলা হয়েছে। তারপরেই রেজাল্ট, বিশেষ করে উত্তরপ্রদেশে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীর যৌথ প্রচার যেভাবে ভোটের ফলাফল দিয়েছে, তারপরে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে অনেকে প্রশ্ন তুলছে না ঠিকই, কিন্তু রাহুল গান্ধীকে নেতা হিসেবে তারা কতটা মেনে নেবেন, ভোটের ফলাফলের পরে তারা মেনে নেবেন কিনা সেইটা নিয়ে রাজনৈতিক প্রশ্ন রয়েছে। একদম, দিল্লিতে সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। অবশ্যই অবশ্যই সুমন, অনেক অনেক ধন্যবাদ। তুমি আরো গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখো। দিল্লির বুকে প্রতিনিয়ত খবর আপডেট হচ্ছে। তুমি অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সময় দেওয়ার জন্য, তোমার ব্যস্ততম সময় থেকে। আমরা এই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একটু দেখে নেবো যে তৃণমূলের এই মুহূর্তে যে খবর আসছে যে তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন বা চিহ্নিত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি ঠিক কি বলেছেন আমরা একবার দেখে নেবো, তারপরে আবার ফিরছি আলোচনায়। লোকসভা এবং রাজ্যসভার মিলিত একটা সংসদীয় ভোট গঠন, সেই সংসদীয় ভোটের চেয়ারম্যানের দায়িত্বভার আজকে তাকে আমরা দিয়েছি আমাদের এই সাংসদদের মধ্যে। এটা আমাদের আগে ছিল, দায়িত্ব তার তিনি নিলেন এবং
লোকসভা রাজ্যসভার ভূমিকা এর ফলে আরো অনেক বেশি জোরদার হবে। লোকসভায় দলনেতা হিসেবে আপনাকে আবার দায়িত্ব দেওয়া হলো, এটা কি মানে আমি মমতা ব্যানার্জি যবে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে আমি লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে আছি। সুতরাং এটা আমার আজকে নতুন নয়। দল আমার প্রতি নেত্রী আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে, অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। সুমন যে কথা বলছিল এবং ইতিমধ্যেই আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেসও তাদের দলনেতা, এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লোকসভার দলনেতা এবং আবারও তিনি নিযুক্ত হলেন। আমি একটু সৌম্যর থেকে, আমাদের সময় আর খুব একটা বেশি নেই, সেক্ষেত্রে আমি সৌম্যর কাছে একদম স্পেসিফিকভাবে জানতে চাইব, একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা, তিনি দীর্ঘদিনের সাংসদ, তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দলনেতা নিযুক্ত হয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করা হয়েছে বিরোধী দলনেতা হিসেবে। কোথাও কি যেটা আমরা আলোচনার শুরুতেই একটা সুর বাঁধার চেষ্টা করছিলাম বা জানার চেষ্টা, বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম যে আগামী দিনে এই যে বিরোধী শক্তিগুলো বা ইন্ডিয়া ব্লক, ইন্ডিয়া জোট যাই বলি না কেন, সেখানে কি জোটের মধ্যে জোট, ফ্রন্টের মধ্যে সমান্তরাল ফ্রন্ট, এরকম কোনো একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে বলে অনেকেই আশঙ্কা করছেন, সেই দিকেই এগোচ্ছে নাকি? দেখুন, সবার প্রথমে বলি, তৃণমূল সংসদে কাকে দলনেতা করবে সেটা সে নিজের দায়িত্ব। এরপরে সমাজবাদী পার্টি কাকে করবে তাদের দায়িত্ব। প্রত্যেকটা দলের সংসদে যাদের যাদের সাংসদ আছে, হ্যাঁ, কিন্তু তারা রাহুলকে কতটা মেনে নেবেন? কারণ নির্বাচনের আগে থেকেই একটা বিতর্ক ছিল। না, আমাদের বিরোধী দলনেতা যার কাছে সব থেকে বড় সিট রয়েছে, 100টা সিট, কংগ্রেস বিরোধী দলনেতা পাবে। জোটবদ্ধভাবে তো চলতে হবে। এবার আপনাকে বলছি, এবং গতকাল আজকেও একটা প্রেস কনফারেন্স হয়েছে যেখানে জয়রাম রমেশ এবং বেণুগোপাল সাহেব বলেছেন যে আমাদের ইন্ডিয়া ব্লকের জন্য আলাদা করে সমন্বয় কমিটি গঠন করা হবে। যেই সমন্বয় কমিটিতে কংগ্রেসের নেতৃত্ব থাকবে, সেই সমন্বয় কমিটিতে যেভাবে এই লোকসভা নির্বাচন 2024 ইন্ডিয়া গঠবন্ধন যেভাবে সমন্বয় করে পালন করেছে, ঠিক একই রকম ভাবে সমন্বয় কমিটি গঠন করে লোকসভাতে কিসের ভিত্তিতে আন্দোলন হবে, কিসের ভিত্তিতে প্রস্তাব উঠবে, কিসের ভিত্তিতে ভোট গ্রহণ করা হবে, সবকিছু সেই সমন্বয় কমিটি ঠিক করবে। এবং বিরোধী দলনেতা থাকবে আমাদের ভারতবর্ষের এখন সকল কংগ্রেস কর্মী এবং সকল নেতাদের ইচ্ছা, বিরোধী দলনেতা হোক রাহুল গান্ধী, যাকে দেখে নরেন্দ্র মোদী চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে পারবে না, কারণ সত্যের বিরুদ্ধে মিথ্যার লড়াই হচ্ছে 2024। একদম। এবং ইতিমধ্যেই রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে অবশ্যই আরও একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সৌম্য, আপনার কাছেও নিশ্চয়ই খবর আছে যে ধন্যবাদ, অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন পদযাত্রা, সেটা উত্তরপ্রদেশকে কেন্দ্র করে, এবং আগামী দিনে চোখ থাকবে যে সেই পদযাত্রা উত্তরপ্রদেশের সীমানা ছাড়িয়ে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও পা রাখে কিনা। অনেক অনেক ধন্যবাদ সৌম্য দত্ত, তিনি আমাদের সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে এবং জাতীয় কংগ্রেসের তরফ থেকে। আমরা এই স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করলাম যে দুটো হাই ভোল্টেজ বৈঠক দিল্লির বুকে, একটা হয়ে গিয়েছে, ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, এবং আরেকটি বৈঠক চলছে, সেটা আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে রাইস হিলে, সেই জায়গায় দাঁড়িয়ে কারা কারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ গ্রহণ করবেন, কারা কোন দপ্তর পাবেন, যত রাত গড়াবে সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ খবর আসতেই থাকবে দিল্লি থেকে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের চোখ থাকুক নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এই মুহূর্তে আজকের এই বিশেষ অনুষ্ঠান এখানেই শেষ করছি।